তুমি ছুটি নিয়ে আসছো? সকালে কিছু বলি নাই, 9টার দিকে এখানে এসে তারপর হেড স্যারকে সব বলে ছুটি নিলাম। ছুটি ছাড়া কি আমি থাকতে পারবো? রাতে যখন তায়াং তোর খবর দিল তখন থেকে টেনশনে শেষ। আমি কতক্ষণে আসবো সেই চিন্তায় ছিলাম। আম্মু একটু পানি দিবা, বড্ড তেষ্টা পেয়েছে। আম্মু বসা থেকে উঠে জলদি করে পানির বোতল থেকে গ্লাসে পানি ঢেলে আমাকে খাইয়ে দিল। গ্লাসটা যথাযথ স্থানে রেখে আমার শরীরের চাদরটা আরেকটু টেনে দিল। মাথায় হাত দিয়ে জ্বর চেক করে বলল, জ্বরটা ছেড়ে গেছে, 104 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন জ্বর নেই। 12 ঘন্টা পর সজ্ঞানে আছিস তুই। ঘুমের ইনজেকশন দিয়েছিল? তোর শরীর দুর্বল তাই ঘুম পাড়িয়ে রেখেছিল। এটা 2 নম্বর স্যালাইন চলছে, একটা শেষ হওয়ার পর এটা অর্ধেক হয়ে গেছে। কিছু খাবি? না, মুখ তিতা হয়ে আছে, কিচ্ছু ভালো লাগছে না। চুপ করে চোখ দুটো বন্ধ করলাম। যেই আমি ঘুম পাগলি, সেই আমার এখন আর শুয়ে থাকতে ভালো লাগছে না। তাছাড়া বহু সময় ঘুমিয়েছি, এখন ঘুম বাবাজি আমার চোখে ধাওয়াও দেবে না। মৃদু স্বরে আম্মুকে ডাকলাম, আম্মু একটু উঠে বসবো। এত শুয়ে থাকতে ভালো লাগছে না, পিঠ ব্যথা করছে, হাত পা অবশ হয়ে আসছে। দেখো তো হাতে কেন লাগে কিরকম ফুলিয়ে ফেলেছে, হাতটা নাড়াতেও পারছি না, সে কি ব্যথা! এই স্যালাইনে তুই টিকে আছিস। শরীর যে দুর্বল ছিল, পুরো নিস্তেজ হয়ে গিয়েছিলি। তোর কোনো রেসপন্সই ছিল না, সবাইকে যা ভয় দেখালি। আম্মু আমাকে ধরে বসিয়ে দিল। বালিশটাকে পিঠের নিচে দিয়ে আধ শোয়া অবস্থায় বসলাম। আম্মু কিছু সময় থেমে রাগী গলায় বলল, তুই অসুস্থ না হলে তোর পিঠ ফাটাতাম। কেন? বৃষ্টিতে ভিজেছিস কেন? ইচ্ছে করেই নিজের শরীরের এই অবস্থা করলি। আজ যদি তোর কিছু হয়ে যেত? কিছু তো হয়নি, তোমার মেয়েকে আল্লাহ না চাইলে এত তাড়াতাড়ি নেবে না। আমি চলে গেলে তোমাদের জ্বালাবে কে? দাঁত দেখে একটু হেসে আম্মুর মন জয় করতে চাইলাম, কিন্তু ফলাফল শূন্য। আমার দাঁত কেলানি দেখে আম্মু আরও রেগে গেল। রাগী গলায় বলল, একদম হাসবি না। আমাদের কাঁদতে কাঁদতে রাত পার হয়েছে, আর সে এখন দাঁত বের করছে। হাসলে সত্যি মার খাবি। তুই সামান্য বৃষ্টিতে ভিজলে মাথা ব্যথায় টিকতে পারিস না। মাথা ব্যথা মাথা ব্যথা বলে চিল্লাস। তাহলে এত বৃষ্টিতে কেন ভিজতে গেলি আমাকে বলতো? আম্মু এই অবস্থায় আমাকে বকবে? বকা তো কমই, হসপিটাল না হলে মারতাম। তাহলে থেমে আছেন কেন খালামণি? লাগান দুইটা। ও যা করছে তা মার খাবার কাজই। আমি পর্যন্ত ওর অবস্থা দেখে ভয় পেয়ে গেছি। মনে হচ্ছিল এই যাত্রায় ওকে বোধহয় হারালাম। ও কখনো বৃষ্টিতে ভেজে না। কাল মনে রং লাগছিল তাই বৃষ্টিতে গোসল করেছে। আমি হাতের কাছে থাকলে 2-4টা চটকনা মারতাম। আমাকে এনাজ বলল, ওকে ছাদে যেতে দেখে এনাজ দ্রুত ছাতা নিয়ে ওর পিছু পিছু গেছে। ও না গেলে আরও ভিজত। ও একবার সুস্থ হোক, ওর চুল টেনে আমি যদি না ছিটি তাহলে আমার নাম তায়াং না। তায়াং ভাইয়া কেবিনের ভেতর ঢুকতে ঢুকতে আম্মুকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। মুচকি হেসে ওর দিকে তাকালাম। আব্বু ইভা ভাইয়ার সাথে আছে, শুধু এনাজকে দেখলাম না। এদিক সেদিক তাকিয়ে তাকে খুঁজেও নিরাশ হলাম। আব্বু পাশে দাঁড়িয়ে মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে মা? শরীর কি একটু ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেকটা ভালো। তুমি কেমন আছো আব্বু? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু আমার মাকে সুস্থ দেখে এখন ভালো আছি। কিছু খাবা? না আব্বু, ইচ্ছে করছে না। কিছু তো খেতেই হবে, নয়তো ওষুধ খাবা কিভাবে? তুমি কিছু খাইছো? আমরা সবাই রুটি কলা খেয়েছি। ভাত খাওনি কেন? হসপিটালের নিচতলায় একটা হোটেল আছে, তায়াং বলেছিল খেতে আসতে। তোমার খালামণি মানা করলো, সে নিজে রান্না করে আনবে, তাই এতটুকু খাবার আমাদের সম্বল। আমি হাত দিয়ে বেডের পাশে দেখিয়ে আব্বুকে বললাম, এখানে বসো। আব্বু আমার পাশে বসলো। ইভান চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে একটু হাসি দিতেই ও মুখ ভেঙচি কাটলো। ওর ভেঙচি কাটার স্টাইল দেখে আমার আরো বেশি হাসি পেল। ফিক করে হাসতেই তায়াং ভাইয়া হুঙ্কার ছেড়ে বলল, এখন 32 পাটির দাঁত দেখানো হচ্ছে? আমাদের টেনশনে ফেলে অনেক আরামে ছিলি তাই না? তোর বৃষ্টিতে ভেজার উসুল আমি হাড়ে হাড়ে বের করব। একবার শুধু তুই সুস্থ হ, তারপর দেখবি তোর উপর কি ঝড় যায়। আমিও মুখ ভেঙিয়ে তায়াং ভাইকে আরেকটু রাগালাম। অনেকক্ষণ ধরে এনজিও সংস্থার কথা জিজ্ঞেস করার জন্য মনটা হাঁসফাঁস করছে। বেচারার সারা শরীর তো 13টা বাজিয়ে দিয়েছিলাম। রাত থেকে নাকি এখানেই,
তাহলে আমার সাথে দেখা করতে কেন আসছে না? কেন যেন তাকে দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু আব্বু আম্মুর সামনে তো তার কথা তায়াং ভাইকে জিজ্ঞেস করতেও পারি না। পড়লাম না মুসিবতে। পাশের এক মসজিদে জোহরের আজান হচ্ছে, সবাই নিশ্চুপ হয়ে আছে। আজান শেষ হতেই আব্বু তায়াং ভাইকে জিজ্ঞেস করলো, এই মসজিদে জামাত কয়টায়? 1:20 মনে হয়। নামাজে যাবেন? হুম, সেটা মিস আছে নাকি? তাহলে চলেন, আমিও বাসায় চলে যাই, আপনি নামাজে যান। নামাজ পড়বে না? হ্যাঁ পরবো তো খালু, কিন্তু জামা কাপড় ভালো না। গতকাল রাত থেকে তো শরীরের উপর ধকল কম যায়নি, জামা কাপড়ের অবস্থাও খারাপ। বাসে গিয়ে ফ্রেশ হয়ে বাসার পাশে মসজিদে পড়ে নিব। আম্মু তায়াং ভাইকে জিজ্ঞেস করলো, তোর সাথের বন্ধুকে যে দেখছি না, তায়াং, ও কি চলে গেছে? হ্যাঁ খালামণি, সেই রাত থেকে এখানে। আমি বললাম আমাদের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে খাবার খেয়ে নিস, জোর করে পাঠালাম, যেতে চাইছিল না। এনাজ চলে গেছে শুনে ভীষণ খারাপ লাগলো। আমার সাথে একটু দেখা করে গেলে কি এমন ক্ষতি হয়ে যেত? মনের ভেতর এক আকাশ পরিমাণ অভিমানের জন্ম নিল। পরের বার এলে একটু কথা বলবো না। আমার সাথে দেখা না করে গেল কেন? কথা নেই। আব্বু তায়াং ভাইকে বলল, চলো তাইলে যাই, নয়তো আমাদের জামাত মিস হয়ে যেতে পারে। কালু আপনি যান, এনাজ আবার আসবে। আম্মু তলির সাথে খাবার নিয়ে আসবে, ও আসলে আমি বাসায় যাব। একজন ছেলে তো এখানে থাকতে হয়, সবাই একসাথে চলে গেলে পরে যদি কিছু দরকার হয় তখন খালামণি একা কি করবে? আপনি নামাজে যান, এনাজ এলে আমিও চলে যাব। বাসা গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে বিকেলে আসবো। আব্বু চলে গেল। এনাজ আবার আসবে কথাটা শুনেই মনে লাড্ডু ফুটলো। কালো আধারে ঢেকে থাকা মুখে এক চিলতে হাসি ফুটলো। আম্মু বলল, তায়াং, তুই কি এখানে আছিস? হ্যাঁ, এনাজ না আসা অবধি আমি এখানেই আছি। কিন্তু কেন খালামণি? আমি একটু নামাজ পড়তাম। আচ্ছা চলো, তোমাকে নামাজ ঘর দেখিয়ে দিয়ে আসি। এখানে তো একটুখানি জায়গা, এত ছোট কেবিনে নামাজ কি করে পড়বে? কিন্তু এই ভাই এখানে একা থাকবে। ভেতর থেকে দরজা আটকে রাখবে, আর আমি তো শুধু যাবো আর আসবো। ততক্ষণ ইভা না হয় দরজা আটকে নোভার কাছে থাকলো। আচ্ছা চল তাহলে। তায়াং ভাইয়া আম্মুকে নিয়ে বাইরে চলে গেল। ইভা দরজা আটকে আমার সামনে এসে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এতক্ষণ অবধি বেচারি অনেক কষ্টে কান্না আটকে রেখেছে। আমি ওর পিঠে হালকা চাপড় মেরে বললাম, আরে ধুর পাগলি, কাঁদছিস কেন? আমি তো ঠিক হয়ে গেছি। দেখ আমি আল্লাহর রহমতে কতটা সুস্থ আছি। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম বইনে। তায়াং ভাইয়া যখন কল করে বলল তুমি অনেক অসুস্থ, তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, তখন আমি আম্মু পুরো পাগলের মতো অবস্থা। তুমি কেন বৃষ্টিতে ভিজতে গেছিলা? তোমার যদি কিছু হয়ে যেত আমাদের কি হতো? সেবার তো মৃত্যুর মুখ থেকে আল্লাহ তোমারে ফিরাই দিল, কিন্তু এবার কিছু হলে আব্বু আম্মু আমি তো পাগল হয়ে যেতাম। আমি চুপ করে রইলাম। সবার কথার উত্তর আমার জানা থাকলেও আমি বলতে পারছি না। কি উত্তর দিব সবাইকে? আমার কি বলার মতো কিছু আছে? দরজায় ঠুক ঠুক শব্দ হতেই ইভা আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো। দ্রুত গতিতে চোখ মুছে দরজা খুলে দিল। তায়াং ভাইয়া ভেতরে ঢুকতে না ঢুকতেই তার মোবাইলে কল এলো। ইভাকে আমার দিকে খেয়াল রাখতে বলে দ্রুত পায়ে বাইরে চলে গেল। ইভা আমাকে বলল, বইনে ওয়াশরুমে যাব, তাছাড়া নামাজও তো পড়তে হবে। তখন আম্মু গেল, তার সাথে গেল না কেন? সবাই চলে গেলে তোমার কাছে থাকবে কে, তাই যাইনি। আচ্ছা, তায়াং ভাইয়া এসে নি, ভাইয়ার সাথে যাস। আচ্ছা। কিছু সময় পর এনাজ ও তায়াং ভাইয়া দুজনে টিফিন বাটি নিয়ে ভেতরে ঢুকলো। এনাজের মুখ চোখ লাল হয়ে ফুলে আছে। সারারাত না ঘুমানোর কারণে বেচারাকে অনেকটা মলিন দেখাচ্ছে। আমি তার দিক থেকে চোখ ফিরিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। ইভা তায়াং ভাইকে বলল, ভাইয়া ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাবি? হুম। চল আমার সাথে। তায়াং ভাইয়া এনাজকে উদ্দেশ্য করে বলল, এনাজ তুই একটু খেয়াল রাখিস, কেবিনেই থাকিস, কোথাও যাস না। জানি, তবুও ভাইয়ের কর্তব্য পালন করলাম। কথাটা বলে ভাইয়া হাসতে হাসতে ইভাকে নিয়ে বাইরে চলে গেল। পুরো কেবিনে আমি ও এনাজ ছাড়া অন্য কেউ নেই। এই কথাটা মনে হতেই বুকের ভেতরটা ঠিপ ঠিপ করতে লাগলো। চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইলাম, একটু নড়ছি না। যার কারণে এনাজ হয়তো ভাবলো আমি ঘুমিয়ে আছি। নিঃশব্দে সে আমার মাথার কাছটায় বসে নিবিড় যত্নে চুলে হাত বুলাতে লাগলো। কিছু সময় পর সে আমার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াতে আমি পুরো সফট। ফট করে চোখ দুটো খুলে ফেললাম। কিন্তু এ কি, আমার গালে পানির ফোঁটা পড়লো কেন? তাহলে কি এনাজ কাঁদছে?
আমি অসুস্থ বলে সে কান্না করছে। আচ্ছা, সে কি আমায় ভালোবাসে? আমার মনে হয় বাসে, নয়তো আমার কষ্টে সে কেন কষ্ট পাবে? আর একটু খেয়ে নে, নয়তো শরীর খারাপ করবে তো। সুস্থ হতে হলে ঠিক মতো খাবার খেতে হবে। মাত্র এক বাটি স্যুপ শেষ করতে পারবি না, আর একবার নাক সিটকালে থাপ্পড় খাবি। তোর নাকে গন্ধ লাগে বলে ডিমও দেইনি। গত 2 দিন ধরে আমার উপর দিয়ে খাবারের অত্যাচার যাচ্ছে। একটা খেতে না চাইলে আরেকটা, সেটাও খেতে না চাইলে অন্যটা। আম্মু আমাকে বোধহয় খাইয়ে খাইয়ে আবারও অসুস্থ করে দেবে। 2 দিন হসপিটালে থেকে আজই রিলিজ পেয়েছি। আব্বু গতকাল নবাবগঞ্জ তার কাজে ফিরে গেছে, কিন্তু আম্মু ছুটি নিয়ে রয়ে গেছে। বিকেলে চলে যাবে। আগামীকাল থেকে আমার স্কুলে গিয়ে ক্লাস করতে হবে, তাই যাওয়ার আগে আমাকে খাইয়ে খাইয়ে কুমড়ো পটাশ বানানোর চিন্তায় আছে। তার সাথে যোগ দিয়েছে তায়াং ভাইয়া, তন্নি ও খালামণি। একটু আগে হসপিটাল থেকে সকালের খাবার খেয়ে বাসায় এসেছি। এসে বিছানায় বসতে না বসতেই আম্মু স্যুপ নিয়ে হাজির। এখন সেগুলো গুটিয়ে গুটিয়ে আমাকে খাওয়াচ্ছে। আম্মু আরেক চামচ স্যুপ আমার দিকে বাড়িয়ে দিতেই আমি চোখ কপাল নাক কুচকে এক হাতে মুখ চেপে ধরে বললাম, আম্মু আর খাবো না, সরাও এগুলো, আমার বমি বমি লাগছে। তারপরেও যদি জোর করে খাও তাহলে পেটে যা আছে তাও বের হয়ে যাবে। বমি এলেও খাবি, সব যদি বের হয়ে যায় তাহলে আবার খাওয়াবো। তুই খাবার নিয়ে যে কতটা অনিয়ম করিস তা আমার থেকে ভালো অন্য কেউ জানে না। তোর খালামণিও বলেছে তুই খেতে চাস না, তাই বাসায় থাকলে ওর ভয়ে একটু খাস, আর ও না থাকলেই ফাঁকিবাজি দিস। আম্মু প্লিজ, আর না, বমি পাচ্ছে। আসুক, বমি আসলে বমি করে দিবি, তবুও পুরোটা তোর খেতে হবে। খেয়ে ওষুধ খাবি। আমি তো চলে যাব, যাওয়ার আগে যতক্ষণ থাকবো ততক্ষণ তোকে খাওয়ার উপরই রাখবো। গন্ধ আসছে, প্লিজ এখনকার মতো মাফ করো। আম্মু কোনো কথা শুনলো না, জোর করে পুরোটা স্যুপ খাইয়ে তবেই ছাড়লো। আমার এখন সত্যি সত্যি বমি লাগছে। হসপিটালে 2 দিন থেকে আমার অবস্থা খারাপ। সারাক্ষণ শুয়ে বসে থাকতে কার ভালো লাগে? আবার মোবাইলটাও ধরতে দেয় না। এমনি কি সময় কাটে বলুন তো? তাই চেঁচামেচি করে আজ রিলিজ নিয়ে চলে এসেছি। ডক্টর বলেছিল আজকের দিনেও থাকতে। পাগল নাকি যে আজও থাকবো? আজকে থাকলে আমি সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে যেতাম। ভালো লাগে না বাসায়, চলো বলে গান শুরু করেছিলাম। অবশেষে আমার গানে বিরক্ত হয়ে হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় চলে আসতে বাধ্য হয়েছে সবাই। গতকাল তায়াং ভাইয়ার অনেক বন্ধু এসেও দেখা করে গেছে। ইমরান হাশমি ভাইয়া, রায়হান ভাইয়া, শাহেদ ভাইয়া আরও অনেকে। প্রত্যেকে গাদা গাদা করে ফল নিয়ে এসছে। এনাজও এক গাদা ফল কিনে তার এক বন্ধুকে দিয়ে হসপিটালে গতকাল পাঠিয়ে দিয়েছিল। এখন আমাকে সেগুলো খাইয়ে গুলুমুলু বানিয়ে ফেলবে। কি কষ্ট করে ডায়েট করে 3 কেজি কমিয়েছিলাম, এবার বোধহয় 9 কেজি বেড়ে যাব। নিয়ে ধর, এই ফলগুলো শেষ করতো। ফলের কথা ভাবতে না ভাবতেই আম্মু এক প্লেট ভর্তি বাহারি ফল কেটে এনে মুখের সামনে হাজির। এখন আমার অবস্থা জ্ঞান হারাবো। শুকনো মুখে একবার আম্মুর দিকে তাকালাম, আর একবার প্লেটের দিকে। তখনই রুমে তায়াং ভাইয়া ও তার বন্ধু তৌহিদ ভাইয়ার প্রবেশ। তৌহিদ ভাইয়া আম্মুকে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করলো,